স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি রহমান রণ। দর্শক, এখন রয়েছে দেশের বিদ্যমান বিদ্যুৎ সংকট এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিটিমেট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাকির আহমেদ। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনাকে আপনি অনেক কাছ থেকে দেখেছেন এবং এই সেক্টর নিয়ে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, অনেক অভিজ্ঞ বলা যায় এই সেক্টর নিয়ে। সেই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং শিল্পীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, অনেক দিন ধরেই বিদ্যুৎ সেক্টর এবং জ্বালানি সেক্টরকে আমার দেখার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশ যখন বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি 4000-5000 মেগাওয়াট ছিল, আমি টকিং অ্যাবাউট 1999 এরকম সময় থেকে, তখন থেকে আমার সম্পৃক্ততা। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বাংলাদেশের প্রায় 33,000 মেগাওয়াট। তো আপনি বুঝতেই পারছেন কোথায় 6,000 এবং 33,000 মেগাওয়াট চাহিদা কত আসলে। সেটা আসছি। দেশের সর্বোচ্চ উৎপাদন হয়েছে চাহিদা মোতাবেক, সেটা হচ্ছে 17,000 মেগাওয়াটের মতো। অন এন এভারেজ 12,000-14,000 মতো থাকে, এটা সিজন ভেদে। সর্বোচ্চ যেটা উৎপাদন হয়েছে 17,000 মেগাওয়াট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে আমি বলি, আপনারা সূচক নিয়ে কথা বলেন, বিশেষ করে শেয়ার বাজারের ক্ষেত্রে সূচক ওঠানামার ক্ষেত্রে বলেন, যেটাকে ইন্ডেক্স বলা হয়। আমাদের দেশের পার ক্যাপিটা এনার্জি কনজামশন, আমরা কতটুকু বিদ্যুৎ কনজিউম করি, এটা কি কোনো আইডিয়া আছে? আমরা 600 কিলোওয়াট আওয়ার বাৎসরিক আমরা ব্যক্তি হিসেবে আমরা করি। যেটাকে যদি আপনি চিন্তা করেন অন্যান্য দেশের তুলনায়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে করে 1800 কিলোওয়াট আওয়ার। আমাদের কনজিউমিং পাওয়ার অনেক কম, সে তুলনায় আমাদের উৎপাদন ক্ষমতা এতদিনে অনেক বেশি বেড়ে গেছে, যেটাকে অনেকটা সাদা হস্তির মতো বলা হয় এই সেক্টরটাকে। ছোট করে যদি বলি যে উৎপাদন ক্ষমতা বেড়েছে কিন্তু আমাদের কনজিউমিং বাড়ে নাই, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই। এবং এটা অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটা বড় সেক্টরটা জাস্ট উৎপাদনই হয়েছে, উৎপাদন ক্ষমতা বেড়েছে কিন্তু এটার ব্যবহার হয়নি। আচ্ছা, এখন উৎপাদন ক্ষমতা বাড়ছে, আবার সরকার বিদ্যুৎ দামও বাড়াচ্ছে, এই বিষয়টা সাংঘর্ষিক। বিদ্যুৎ হচ্ছে একটা সেকেন্ডারি এনার্জি। এই সেকেন্ডারি এনার্জিকে কনভার্ট করতে গেলে আপনাকে প্রাইমারি এনার্জি দরকার, জ্বালানি দরকার। জ্বালানিটা আমাদের দেশের এই যেটা হয়েছে, এই 33,000 মেগাওয়াট যে বিদ্যুৎ, এই 33,000 মেগাওয়াটের বিদ্যুতের বেশিরভাগ বলতে গেলে আপনার 95-96% বিদ্যুৎ হয়েছে প্রাইমারি এনার্জির উপর ডিপেন্ড করে। আর আমাদের প্রাইমারি এনার্জি পুরোটাই বলতে গেলে আমদানি নির্ভর। আপনি জানেন যে কয়লা, গ্যাস আমাদের ছিল, এখন স্বল্পতা, এবং তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিগত সময়গুলোতে অতিমাত্রায় করার কারণে আর আজকে বৈশ্বিক অবস্থার কারণে যে জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে, তার জন্য আজকে বিদ্যুতের দাম বাড়াতে সরকারকে বাধ্য হয়েছে। এটা আরও আগেই বাড়ানোর কথা। এবং আমরা হচ্ছে লোয়ার ট্যারিফ কান্ট্রি, বিদেশে সারা বিশ্বের মধ্যে চিন্তা করি, আমাদের ট্যারিফ স্ট্রাকচারটা বিদেশের যে কোনো দেশের থেকে আমাদের দেশের কম, আমরা লোয়ার ট্যারিফ কান্ট্রি হিসেবে ধরি। এবং সরকার এখানে প্রচুর পরিমাণে সাবসিডাইজ করে থাকে, 60-70 হাজার কোটি টাকার মতো সাবসিডাইজ করে থাকে। এজন্য আমাদের বাধ্য হচ্ছে সরকার এই মুহূর্তে, তাকে তো চলতে হবে, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। আমরা বিগত সরকারগুলোর আমলে দেখেছি যে এই খাতে অনেক আলোচনা, অনেক সমালোচনা, কেন আসলে? আলোচনা সমালোচনাটা বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি দেখবেন, আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন। সেখানে বিদ্যুৎ খাতের যে অস্বচ্ছতা এবং যে ধরনের বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা এবং পলিসিগুলো কে ফলো করে প্রপার ডিলিজেন্স করা হয় নাই, এই কারণে আজকে এই আলোচনা বা সমালোচনা। আমরা যারা বিদ্যুৎ সেক্টর নিয়ে কাজ করেছি, আমরা দেখেছি যে এই কিভাবে অনেক কোম্পানিকে অথবা কোনো ব্যবসায়ী যারা বিদ্যুৎ সেক্টরে কাজ করতে চান তাদেরকে বাধ্য করা হতো কিভাবে একটা প্রকল্পের পেতে গেলে বা কাজ করতে গেলে তাদেরকে কী ধরনের পথগুলো পার হতে হতো। অনেক ক্ষেত্রে নাইবা বলা হোক, কিন্তু পত্রিকা আপনারা লিখেছেন, বিভিন্ন শ্বেতপত্র এসছে। সেই অস্বচ্ছতা এবং সমালোচনাগুলোর কারণেই কিন্তু আজকেও সেই সময় কনভেনশনাল পাওয়ারের দিকেই, যেখানে ব্যাঙ্কেবিলিটি বেশি ছিল, যেখান থেকে প্রপার ফান্ডিং ইজিলি পাওয়া যায়,
এবং সেই কারণে এই ধরনের প্রকল্পগুলো বেশি মাত্রায় দেওয়ার কারণে কিন্তু এই সমালোচনাগুলো হয়েছে। আচ্ছা, সঠিক পলিসি একমাত্র বাংলাদেশ মনে হয় কখনো এই 20-25 বছর বছরে আপনার একটা সাস্টেইনেবল পলিসি মেনটেন করা হয়নি, যার জন্য আজকের এই মুহূর্তে আপনি যে বিদ্যুতের দাম বৃদ্ধির কথা বললেন সেটাও একটা বড় কারণ। আচ্ছা, এখন অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির যে উৎপাদন, তো সেটি তো আসলে আমরা দেখছি না ওইভাবে, কেন আসলে? নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ না হওয়ার অনেকগুলো কারণ। নবায়নযোগ্য জ্বালানি না হওয়ার পিছনের প্রথমতর কারণ হচ্ছে, প্রথমেই বলেছি যে বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিগত সময়গুলোতে শুধুমাত্র যেখানে ব্যাংকেবিলিটি বেশি বা যেখান থেকে সিকিউরলি বড় ধরনের আপনার রেভিনিউ জেনারেট করা যায় সেই ক্ষেত্রে ফোকাস বেশি দেওয়া হয়েছে এবং সহজলভ্য ফান্ডিংয়ের কারণে এই ধরনের প্রকল্পগুলোকে অনুমোদন দেওয়ার কারণে এটাগুলো ছিল এক। দ্বিতীয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি আপনার মূলত এটার ক্যাপিটাল যেই এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স যেটা বলি সেটা কম্পারেটিভলি অন্যান্য কনভেনশনাল পাওয়ার থেকে প্রপোর্শনেটলি বেশি, এবং আমাদের দেশ একটা ছোট দেশ এবং ছোট দেশে ল্যান্ড স্ক্যারসিটি আছে, ল্যান্ডের অনেক জটিলতা আছে, এবং ব্যাংকেবিলিটি না হওয়া এবং এই ল্যান্ড স্ক্যারসিটি এই দুটো থাকার কারণে উদ্যোক্তারা খুব কমই এদিকে এসছেন। যারা এসছেন তারা অনেকেই এই ভূমি শ্রেণীর পরিবর্তন বা বিভিন্ন ধরনের ভূমির অধিগ্রহণের বিষয়গুলোতে এমন জটিলতায় পড়েছেন এবং ফান্ডিং আনার ক্ষেত্রে জটিলতায় পড়েছেন, আমাদের ব্যুরোক্রেটিক জটিলতায় পড়েছেন, তার জন্য এই নবায়নযোগ্য জ্বালানির প্রতি ফোকাস বিগত সময় দেওয়া হয় নাই বা দেয়নি। তো আমরা জানি নবায়নযোগ্যর পাশে কিন্তু কয়লা, পারমাণবিক, এলএনজি অনেক কিছু, আপনি কি এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন নবায়নযোগ্য? সরকার প্রত্যাশা করছে আগামী 2030-এর মধ্যে 10,000 মেগাওয়াটের পরিকল্পনা। সরকার বর্তমান সরকার রাইটলি অ্যাড্রেস করেছে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতেই হবে। আচ্ছা, নবায়নযোগ্য জ্বালানি আরও অনেক আগে আসা উচিত ছিল, আচ্ছা, যেটা ফোকাস করা হয়নি। তো বর্তমান সরকার পলিসি নিয়েছে 2030-এর মধ্যে 10,000 মেগাওয়াট, এর মধ্যে রুফটপ বা ছাদ ভিত্তিক রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানিকে চিন্তা করেছে তারা 5,500। মানে এই পলিসিটা আসলে কতটা বাস্তবসম্মত? ঘনবসতিপূর্ণ একটা দেশ আমাদের না, এইটা যদি আপনি বলেন জনবসতি ফ্যাক্টর না, আপনি সিঙ্গাপুরকে যদি চিন্তা করেন, সিঙ্গাপুর আমাদের থেকে খুব ছোট একটা দেশ, তাদের দৈনিক যেই 15-16 হাজার বিদ্যুৎ মেগাওয়াট লাগে, সেখানেও তারা প্রায় কিন্তু ছোট্ট দেশ কিন্তু 20% মতো রিনিউয়েবল এনার্জি করতে হয়েছে। এটা করতে হবে, এর অনেকগুলো বৈশ্বিক কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের যে কার্বন নিঃসরণ হয় সারা বিশ্বে, গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, সেই ক্লাইমেট চেঞ্জে আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জ কংগ্রেস যেটা, সেটা কোপের আমরা সদস্য, এবং সেখানে একটা চুক্তি আছে যে প্রতি বছর আমাদেরকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে। তো এই বিশ্বের অন্য দেশগুলো করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এটা করেনি, কিন্তু এটা করতে হবে। কিন্তু কার্বন নিঃসরণ আসলে কি আমরা করছি, উন্নত দেশগুলো করছে? উন্নত দেশ করছে, সবাই করছে, কিন্তু আমাদের এখানে সুযোগ আছে। এবং যেটা বললাম রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে ছাদ ভিত্তিক, আমাদের দেশের জানেন যে শিল্প কারখানা, বিশেষ করে গার্মেন্টসদের কিছু কমপ্লায়েন্স আছে, তাদেরকে কিন্তু এই কার্বন নিঃসরণ বা এইটা করতে গেলে তাদের অনেক সুবিধা পাওয়া যায়। আচ্ছা, কার্বন ক্রেডিট পলিসিজ এবং আদার, যেগুলো আমরা এখনো করি নাই কিন্তু বিশ্বে এগুলো আছে, কারণ তাদের উপর তাদের বায়ারদেরও কিছুটা চাপ আছে। তো এই ছাদ ভিত্তিক প্রকল্পগুলোতেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদনের যেটা রিনিউয়েবল এনার্জি, সেটা আসতে হবে। আর 4,500 মেগাওয়াট যেটা ইউটিলিটি গ্রেডে, আমাদের যেটা কনভেনশনাল সিস্টেম, যে গ্রাউন্ড মাউন্টেড আমাদের বিদ্যুৎ কেন্দ্র করার, সেটা নিয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, শুধু পলিসি নিলেই হবে না, সঠিক প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। সঠিক প্রবলেমকে যদি আমরা অ্যাড্রেস না করি, বর্তমান বিদ্যুৎ সেক্টরকে আমি একটা কথা বলি, বিদ্যুৎ সেক্টর কিন্তু মোটামুটি আইসিইউতে চলে গেছে। বিদ্যুৎ সেক্টর আইসিইউ চলে যাওয়া মানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং সাথে সাথে ব্যাংকিং খাতেটার সাথে জড়িত হয়ে এটা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে গেছে। তো সঠিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যদি মিটিগেট না করা হয়, তাহলে আমাদের এই যে বিদ্যুতের দাম আরো বৃদ্ধি পাবে এবং সামনে আপনি আরো লোডশেডিং। আচ্ছা, আমি যে 10,000 মেগাওয়াটের কথা বলছি বিদ্যুৎ উৎপাদনে, তো সেক্ষেত্রে অনেক ধরনের সরঞ্জামেরও ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যয়বহুল সরঞ্জামের ব্যাপার স্যাপার আছে। তো সেই ব্যয়টা আমরা কিভাবে আসলে সেই সম্ভব কিনা আসলে আমরা পারবো কিনা? আমাদের তো ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে আমাদের যে ইকুইপমেন্ট, 90% ইকুইপমেন্ট আমাদের ইম্পোর্ট করতে হবে। আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং কোনো এই ধরনের কিছু তৈরি হয়নি। সরকার চেষ্টা করছে বিভিন্ন ধরনের পার্ক এবং বিভিন্ন ধরনের ইনসেন্টিভ ঘোষণা করে ম্যানুফ্যাকচারিং কোম্পানিদেরকে ইনভাইট করার, এখানে অ্যাসেম্বল করার। এই ম্যানুফ্যাকচারিং কি আমরা করতে পারি? হ্যাঁ, সেটাই চেষ্টা করছে। যেমন কিছু রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়না ভিজিট করলেন, সেখানে অনেকগুলো বিনিয়োগকারীদের সাথে বসেছেন। আচ্ছা,
কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের সরকারের উপর থেকে অনেকগুলো জিনিসকে তারা ডাকছেন, কিন্তু বিদেশিদের কাছে আমি কাজ করে এতদিন যেটা দেখেছি, বিভিন্ন সময়ের এই পলিসি চেঞ্জেস, বিশেষ করে বিগত সরকারের সময়ের যে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে, তারপরে করেছে, ইন্টারিম সম্মান এসছে, কিছু আস্থাহীনতা তৈরি হয়েছে এবং সেই আস্থাহীনতা ব্যাপক হওয়ার কারণে বিদেশিদের এই আস্থা ফেরত আনার জন্য এই অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ভবিষ্যৎ দেখা যাবে যে তাদের আস্থা ফেরত আসে কিনা এবং দ্রুত এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে আমাদের দেশে বিনিয়োগ পরিমাণ বাড়ানো যায় কিনা। বিনিয়োগ বৃদ্ধি ছাড়া বা এই ইম্পোর্টেড জিনিসের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করা ছাড়া আমাদের আগামী ভবিষ্যতে যেই টার্গেট দিয়েছে সেটাকে অ্যাচিভ করা কঠিন। আচ্ছা, আমরা আলোচনায় ফিরব, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, বিরতির আগে বিদ্যমান বিদ্যুৎ সংকট এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলাম সিটিমেট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাকির আহমেদের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। বিরতির আগে আপনি বলছিলেন যে 2030-এর মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা করছে সরকার। বলছিলেন এটা সম্ভব কিনা। আমি একটু জানতে চাইবো যে এই যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে ব্যাপারটা, এখানে তো আসলে মেইনটেন্সের একটা বড় একটা ব্যাপার, দক্ষ জনশক্তির একটা ব্যাপার, জনবলের একটা ব্যাপার, এটা কতটা নিশ্চিত করা সম্ভব? আপনি দক্ষ জনবল, জনশক্তি বাংলাদেশে এই মুহূর্তে এটা দে আর মোর ক্যাপাবল টু হ্যান্ডেল এটা। এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটা বিষয়, যেটার বিদেশি বলেন দেশি বলেন অনেক দক্ষ এই মুহূর্তে আমি মনে করি আছে, এবং পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষতা আছে। সমস্যাটা যেটা আপনি অ্যাড্রেস করেন না সেটা হচ্ছে এটার বিনিয়োগ এবং এটার ব্যুরোক্রেটিক যেই বিষয়টা। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমস আছে, সেই ব্যাংকিং সিস্টেমে যে ধরনের ফান্ডিং স্ট্রাকচার বা সিস্টেম আছে সেটাতে কভার করা সম্ভব না। এটা অতীতেও হয় নাই, কারণ এটার যে ট্যারিফ থাকে এটা দীর্ঘ লং টার্ম মেয়াদি আপনাকে ইনভেস্টমেন্ট দিতে হবে, রিফাইন্যান্সিং, গ্রিন ফান্ডের ব্যবস্থা করতে হবে, যে ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সো সেই ক্ষেত্রে বিনিয়োগের জন্য কি দরকার? বিদেশি উদ্যোক্তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ বান্ধব অবস্থা তৈরি করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি চিন্তা করেন, ইন্ডিয়া এবং আদার দেশগুলোতে, সেখানে ফরেন ফান্ডিংয়ের ক্ষেত্রে তাদের যত ধরনের অবস্টাকল আছে, তারা সে ধরনের বাধাগুলো দূর করে তাদেরকে রেডি ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তাদেরকে ইনভাইট করেছে এবং সেজন্য তাদের ট্যারিফও অনেক কম হয়েছে। কিন্তু আমাদের দেশের বিদ্যমান যেই আইন বা প্রচলিত সিস্টেমসে সেখানে কোনো উদ্যোক্তা, বিদেশি বলেন বা দেশি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে জমি কালেক্ট করে সেই জমিকে ডেভেলপ করে সেখানে বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম দিয়ে এনে সেটাকে বানিয়ে তারপর বিদ্যুৎ বিতরণের যে ব্যবস্থার যেই তৈরি করে রেখেছে, সেটা একটা খুব জটিল প্রক্রিয়া। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি জানেন একটা শিল্প কারখানায় স্থাপন করতে গেলে বাংলাদেশের অনেক ধরনের রেগুলেটরি অ্যাপ্রুভাল লাগে। মজার বিষয় হচ্ছে আপনি একটা ট্রেড লাইসেন্স করতে হবে বা সেন্ট্রালি আরজিসির থেকেও নিতে হবে। আপনি যখন একটা লোকালে যখন আবার একটা বিদ্যুৎ কেন্দ্র বা যে কোনো শিল্প কারখানা করতে যাবেন, সেখানে একটা ইউনিয়ন পরিষদেরও ট্রেড লাইসেন্স লাগে। তা আপনি বুঝতে পারেন একটা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিতে যাওয়াটা সেখানে কি ধরনের জটিলতা তৈরি করে, তাকে কিভাবে ঘুরতে হয়। আরও একটা মজার বিষয় হচ্ছে যে একটা পাওয়ার প্ল্যান্ট যখন হয় তখন কিন্তু তার টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যাপ্রুভাল হয় পিপিটিভি বা সবার থেকে। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি কোনো জায়গায় একটা বিদ্যুৎ কেন্দ্র করতে যে সেখানে পৌরসভার কাছ থেকে আমাকে টেকনিক্যাল ডিটেল ড্রয়িংয়ের অ্যাপ্রুভাল নিতে হবে। ঠিক আছে, তার তো সেই সক্ষমতাই নেই। এই ধরনের ব্যুরোক্রেটিক বা এই ধরনের যে সিস্টেমসের যে জটিলতা, এগুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস না করা হয়, শুধুমাত্র দেশীয় উদ্যোক্তা না, বিদেশি উদ্যোক্তার ক্ষেত্রে অসম্ভব। বিগত সময়গুলোতে রিনিউয়েবল এনার্জির যত ইউটিলিটি প্রজেক্টগুলো, বড় আকারের প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো ফেল করার পিছনে ওয়ান অফ দ্য রিজন ছিল ল্যান্ড এবং ব্যুরোক্রেসিক জটিলতা। দ্বিতীয়ত হচ্ছে ফান্ডিং তারা নিয়ে আসতে পারে, কিন্তু ফান্ডিং আনার ক্ষেত্রে এই ধরনের যখন প্রজেক্ট করতে পারে না, অনেকেই রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট না করে তারা চলে যেতে বাধ্য হয়েছে। এটা একটা ওয়ান অফ দ্য। এই জন্য কি আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে একদম পিছনের দিকে আসলে নবায়নযোগ্য বিদ্যুতের, নবায়নযোগ্য জ্বালানির দক্ষিণ এশিয়াতে আমরা সব থেকে পিছনে। সব থেকে ভালো করছে রিসেন্টলি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া। এবং ইন্ডিয়াতে তার টোটাল ক্যাপাসিটি, জেনারেশন ক্যাপাসিটি 50% তারা রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে। ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। এবং তাদের এখানে এটা বাধ্য করা হয় বিভিন্নভাবে এবং সেভাবে ফ্যাসিলিটেট করা হয়।
যেমন ফান্ডিং ইনসেনটিভ আছে, যেমন ট্যাক্স এক্সামশনের বিষয় আসে, প্লাস সাথে সাথে আপনার উদ্যোক্তাদেরকে যারা ফরেন ফান্ডেড আছেন বা বিদেশিরা আসেন তাদের পেমেন্ট গ্যারান্টির থেকে শুরু করে তাদের ফান্ড রিফান্ড বা ইকুইটি বা যে টাকা যে আপনি ফেরত নিয়ে যাবেন সেই ধরনের করে। সব থেকেও আরও বড় জিনিস আছে, যদি আপনার স্টেট গভর্নমেন্ট ফেল করে তাকে পেমেন্ট করতে সেন্ট্রাল গভর্নমেন্ট সে গ্যারান্টি তাকে দেয়। আচ্ছা, তো এই ধরনের সিকিউরিটিগুলোর জন্য বা আদার্স যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, বিশেষ করে জমির ক্ষেত্রে, জমির সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে একজনকে বলছে প্লাগ অ্যান্ড প্লে, তুমি প্যানেল বসাও, এবং তাদের ট্যারিফও কমে এসছে। তারা এই ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, তাদের ভিশন এবং প্ল্যান খুব ভালো। আমাদের সমস্যা হলো আমাদের পলিসির ক্ষেত্রে আমরা বারবার এক এক ধরনের পলিসি নিচ্ছি, লুক্রেটিভ অ্যাট্রাকটিভ বিভিন্ন ধরনের কিছু, কিন্তু আমাদের সেই ব্যুরোক্রেটিক যে প্রবলেমটা, এবং সেটার জন্য শুধুমাত্র বিদ্যুৎ সেক্টর না, আমি তো মনে করি সকল সেক্টরেই প্রত্যেকটি অ্যাসোসিয়েশন এবং আপনার প্রতি মুহূর্তে বলছেন প্রত্যেকেই তো চিৎকার করছে। তো আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু বিদ্যুতের সাথে যেমন জড়িত, অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও কিন্তু বেশ বিপদের মুখে আছে। আচ্ছা, এই ব্যুরোক্রেটিক ঝামেলা। সৌর বিদ্যুতের জন্য আমাদের রুফটপটাকে আমরা কিভাবে আসলে কাজে লাগাতে পারি? রুফটপ নিয়ে বেশ কাজ চলছে এবং অনেকেই করছে, কিন্তু এখানে সরকার কিছু উদ্যোগ নিয়েছে, ট্যাক্স কমিয়েছে ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে, এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে। তারা অনেকে মরছে যে ভোক্তা লেভেলের এটা সুবিধা পাচ্ছে না, শুধুমাত্র যারা সক্ষম আছে তারা বিদেশ থেকে যারা আমদানি করতে পারবে তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের বা বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় সরকার এই জিনিসগুলোকে আরোভাবে ডিটেলে অ্যাড্রেস করবে, করে যদি আরও সামনের পথে যায়, আমি মনে করি এনারা সঠিক পথে যাওয়ার চেষ্টা করছেন। তবে এখনও সেই পরিবেশ এবং প্রেক্ষাপট সকলের কাছে তৈরি হয়নি। আমি যেটা নিয়ে বলছি যে 4.5-5 মেগাওয়াট যেটা রূপ ছাদ ভিত্তিক চিন্তা করছে, সেটা অ্যাচিভ করাটা এখনো কঠিন। আচ্ছা, আমরা একদম শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো, আমাদের পুঁজিবাজারও কিন্তু অনেকগুলো পাওয়ার কোম্পানি তালিকাভুক্ত, শাহজি বাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার, ডোরেন পাওয়ার, ইপিজিএর, কি অবস্থা তাদের? আরও অন্যদের আসলে আকৃষ্ট হওয়া উচিত কিনা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য? দেখেন, পুঁজিবাজার এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে আপনার ফান্ডিং করাটা, বা আপনি জানেন আমাদের দেশের ব্যাংকগুলোতে 14-15% ইন্টারেস্ট রেট। হ্যাঁ জি। গ্রিন ফান্ডিং বা রিফাইন্যান্সিং এর জন্য বাংলাদেশের অনেক পথ পার হতে হয়। তো পুঁজিবাজার একটা অল্টারনেটিভ সলিউশন হতে পারে। পুঁজিবাজার অল্টারনেটিভ সলিউশন থেকে আপনি সামনে যদি চিন্তা করেন রিনিউয়েবল এনার্জি, যেখানে হচ্ছে ইন্টারেস্ট রেট কম হবে, বা এখানে ডিভিডেন্ডের ভালো কোম্পানিগুলোকে উদ্যোক্তাদেরকে আপনি সহজভাবে নিয়ে আসার চেষ্টা করেন, আমার মনে হয় আসবে। আপনি অন্য যাদের কথা বলছেন, আমি মনে হয় না কাউকে নিয়ে আমি ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস করার প্রয়োজন আছে। আমরা প্রত্যাশা করব যে পাওয়ার সেক্টর আমাদের পুঁজিবাজার থেকে অর্থায়ন নেবে, সে প্রত্যাশা করছি। এবং আমরা ভবিষ্যতে এটাও প্রত্যাশা করতে পারি যে আমরা উৎপাদন করব, আমরা এক্সপোর্টও করবো একটা সময়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের বিদ্যমান বিদ্যুৎ সংকট এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সিটেমেট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ শাকির আহমেদ। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।